কে? আমি মীরা, মানে তোমার ভাবি। দরজাটা একটু খোলো। দরজা খোলার পর ভাবি আপনি আমার রুমে? আজ না আপনার বাসরাত? হ্যাঁ, কিন্তু তোমার ভাইয়া বললো তুমি নাকি পায়ে ব্যথা পেয়েছো, তাই এই ইঞ্জেকশনটা দিতে এলাম। ওই একটু পেয়েছি, তাই বলে বাসর না করেই দেবরের সেবা করতে হবে? তোমার এই হিংসুটে বরটা কি ভাববে বলো তো? এরই ভিতর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যা ভাবার ভাবুক। তা তোমার গার্লফ্রেন্ড কয়টা দেবরজি? কি যে বলো না ভাবি, আমার মতো বাজে দেখতে ছেলের সাথে কোন মেয়ে প্রেম করবে? এরই মধ্যে আমার কেমন জানি অস্বস্তি লাগছে, আর গরমে গা ঘামছে। কি যে বলো, তুমি দেখতে যা সুন্দর আর কিউট, আমার তো মনে হয় তোমার অলরেডি 4-5টা গার্লফ্রেন্ড আছে। আমাকে দিকে লজ্জা পাচ্ছ বলতে? আরে লজ্জা পাবো কেন? সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জানি জানি, মুখে বলছো কেউ নেই, কিন্তু ঠিকই একসময় দেখা যাবে তোমার গার্লফ্রেন্ড আছে। আর তাকে তোমার এই সুন্দর নরম বিছানায় নিয়ে কত আদর করছো। আরে তুমি এত ঘামছো কেন? এদিকে এসো, তোমার ঘাম মুছিয়ে দেই। এদিকে ইনজেকশনটা দেওয়ার পর থেকেই আমার কেন জানি গরম লাগছিল, আর এখন গরমের সাথে কেন জানি মনে হচ্ছে আমার ভাবির উপর কুনজর পড়ছে। বারবার নিজেকে সামলাতে চেষ্টা করছি, তবুও ব্যর্থ হচ্ছি। তখন আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আরে কই ঘামছি, অনেক রাত হয়েছে, ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেরি করলে রাগ করতে পারে। না, তোমার ভাইয়া রাগ করবে না। আমার কাছে এসো, তোমার মুখের ঘাম মুছিয়ে দিই। বলেই নিজের বুকের উপর থেকে বিয়ের শাড়ির আঁচলটা সরিয়ে দেয়, আর আমার খুব কাছে চলে আসে। মীরা আমার কাছে আসার ফলে আমার চোখ শুধু বারবার মীরার বুকের দিকেই যাচ্ছে। কি হলো, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, নিশার ঘোরে বলছে কাব্য। তাই? আমাকে এইভাবে দেখার কি আছে? তোমাকে দেখতে একদম আমার নীলার মতো লাগছে, মন চাইছে তোমাকে। এই নীলাকে? আর আমাকেই বা কি? মীরা একদম আমার শরীরের বা গায়ের সাথে গা ঘেঁষে কথাগুলো বলল। নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, আর তোমার ওই সৌন্দর্য, তোমার গায়ের ঘ্রাণ ঠিক যেন নীলার মতো। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে সুখের সাগরে ভেসে যেতে। তাই তো কে মানা করেছে তোমাকে? আমিও তো তোমার মাঝে আজ হারিয়ে যেতেই তোমার ভাইকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে আদর করবে না কাব্য? এদিকে মীরা আমাকে জড়িয়ে ধরার ফলে আমার ভিতরের পশুটা জেগে ওঠে, আর মীরাকে বিছানায় ফেলে ওকে চুমো খেতে খেতে মীরার গা থেকে সব কাপড় ফেলে দেই, আর ওরা সারা শরীরের আদর করতে করতে হারিয়ে যায় এক অজানা সুখের দুনিয়ায়। আচ্ছা, আপনাদের পরিচয় দেওয়াই হয়নি, আমি কাব্য আহমেদ। আর ঘটনা আমার ভাবিকে নিয়ে। মূল ঘটনা কি এটা আপনার গল্প পড়তে পড়তে জেনে যাবেন। চলেন তাহলে কাহিনী শুরু করি। পরের দিন ঘুম ভাঙলো বাড়িতে মা বাবার হইচই শুনে। ঘুম ভাঙতেই মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমার বুকের উপরে শুয়ে আছে। তার মুখ দেখতে পারছি না, কারণ মেয়েটার মুখ চুলে ঢেকে আছে। ওর সাথে যে আমি উলঙ্গ হয়ে আছি তা বেশ বুঝতে পারছি, কিন্তু এ কি, আমার ঘরে মেয়ে আসলো কি করে? না, মনে পড়ছে না। আমি কাঁপা কাঁপা হাতে মেয়েটার মুখের উপর থেকে চুল সরাতে যাকে দেখলাম, তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এ কি দেখছি আমি আর ভাবি আমার রুমে একসাথে কিভাবে আসলো? কালকে তো ভাবি ফুলসজ্জা ছিল, আর ভাবিকে তো এখন ভাইয়ার রুমে থাকার কথা, তাহলে আমার রুমে ভাবি কিভাবে আসলো? উফ খোদা, ভাবতে পারছি না। যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি হতে পারে তা ভাবতেই আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাওয়ারই কথা, কারণ কেউ যদি জানতে পারে বিয়ের প্রথম রাতেই বাড়ির বউ নিজের বরকে রেখে পরপুরুষের সাথে রাত কাটিয়েছে, আর ছেলেটা যদি তার দেবর হয়, তাহলে তো কথাই নেই। আমি মীরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরাতেই মীরা আমাকে যা বলল তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ মীরা ঘুমের মধ্যে বলল যে, উফ জান, ব্যথা লাগে তো, এইভাবে কেউ ঘুম থেকে ওঠায়? ভাবি আপনি আমার রুমে কিভাবে আসলেন, আর আমাদের এই অবস্থা কেন? উফ জান, এত ভাবি ভাবি করছো কেন? কাল রাতে তো আমার সারা শরীরে কত আদর করতে করতে সুন্দর করে জান, সোনা, ময়না, টিয়া পাখি বলে ডাকলে, আর সকাল হতে এত ভদ্র হয়ে গেলে। ভাবি কি বলছেন এসব? আমি আপনাকে আদর করছি মানে? আপনি আমার সাথে মজা করছেন তাই না? তোমার সব মজা লাগে তাই না? একটা মেয়ে তোমার বুকের উপর সারা রাত
বিনা কাপড়ে ছিল, আর কখন সেই অবস্থায় তোমার সামনে রয়েছে, আর এটা তোমার মজা লাগে? এই জান, আমাকে আদর করো না প্লিজ। আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছা করছে। মানে আপনি এসব কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না? বলেই ভাবি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমার উপরে বসে পড়ে। তারপর আস্তে আস্তে তার মুখ আমার মুখের কাছে আনে। যেই ভাবি তার ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দিবে, তখনই ঠক ঠক। ধুর, ভাল লাগে না। এই দেখো তো, আমাদের রোমান্টিক মুডটা নষ্ট করে দিল। বলে মীরা মানে ভাবি আমার থেকে সরে যায়। আমি দরজা খুলে দেওয়ার জন্য যেই দরজার দিকে পা বাড়াবো, তখন কেন জানি মনে হচ্ছে আমার পা কোনো এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে, যে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না। বুকটা বারবার ভয় কেঁপে উঠছে। না জানি দরজার ওপারে আমার জন্য কি অপেক্ষা করছে। হয়তো সবাই আমাকে ভুল বুঝে মেরেই ফেলবে, কি আমার কথাই বিশ্বাস করবে না। কিন্তু যে বা যা হয়েছে তা আমি ইচ্ছা করে করি নাই, বা করতে চাইও নাই। তারপর অনেক কষ্টে আস্তে আস্তে দরজার কাছে যাই, আর যেই দরজাটা খুলে দেই, হঠাৎ ঠাস ঠাস করে দুইটা চড় আমার গালে পড়ে, আর আমি অপরাধীর মতো মাথা নিচু করে আছি। এটা তুই কি করলি কাব্য? আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি। তোর কি বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেছে যে তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? ভাইয়ের বাসর রাতে কিভাবে তুই তাকে বেঁধে রেখে তার বউকে, ছি, আমার এটা ভাবতেও ঘৃণা লাগছে। এদিকে রুমের ভিতর থেকে মীরার হু হু করে কান্না ভেসে আসছে। কিন্তু এই মেয়ে আবার কি জন্য কাঁদছে? কাদার কথা তো আমার। নিজের চোখের সামনে নিজের আজরাইলকে দেখতে পারছি। আম্মু, আমি চুপ, একদম চুপ। তোর এই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আম্মু, বিশ্বাস করো, গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। বাহ ভাই বাহ, তুই তো দেখি নাটক ভালোই করতে পারিস। এমন ভাবে কথা বলছিস যেন তুই ভাজা মাছ উল্টে খেতেও জানিস না। তুই চাচাতো ভাই হওয়ার পরও তোকে আমরা নিজের ভাই মনে করতাম, আর তুই কিনা আমার সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিলি। ভাইয়া, তুই বিশ্বাস কর, আমি বিশ্বাস? আর তোকে? মীরা, এই মীরা, কোথায় মুখ লুকিয়ে আছিস? ভাইয়ার কথা শুনে ভাবি কাঁদতে কাঁদতে বাইরে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাইয়া চিৎকার করে বলল, খবরদার আমাকে ছবি না। তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীর নোংরা হয়ে যাবে। রাফি, তুমি এসব কি বলছো? আমি তো ইচ্ছা করে এসব করি নাই। যা হয়েছে তা তোমার ভাই জোর করে করেছে। প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো, তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবি এসব কি বলছে। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আজ পর্যন্ত কখনো অন্য ব্যবহার করা কাপড় পরি নাই। আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে, তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নেব? চুপ, সবাই চুপ। কেউ আর একটা কথাও বলবে না। এই কুত্তার বাচ্চার জন্য কাউকে মরতে হবে না। আর রাফি, তোকেও ওকে মেনে নিতে হবে না। চাচি, তোমার ছেলে যা করেছে তা একদম ঠিক করে নাই। আর একটা কথা, তোমার ছেলে যদি আজকের পর এ বাড়িতে থাকে তাহলে আমরা বাড়ি আলাদা করব। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি, তুমি এই মেয়ের কাপড়ে লাকিস নিয়ে আসো। আর রিয়া, আমার আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আপনারা ভাবছেন রিয়াকে? রিয়া হলো আমার ছোট বোন। ওকে আমি খুব ভালোবাসি, কারণ আমার তো একটাই বোন। আম্মু, এই নাও টাকা। টাকা আমাকে দে। এটা তুই এই মেয়েটার হাতে দে। তারপর রিয়া টাকাগুলো ভাবির হাতে দিল। টাকা? আমি টাকা দিয়ে কি করব? এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পৌঁছে যাচ্ছে, আর আপনারা 10 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন। আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক, আমাকে আমার ইজ্জত হারাতে হলো। নিজের ছেলের অপরাধ থাকতে আপনি আমাকে টাকা দিচ্ছেন? আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন আমার সাথে আপনার ছেলের বিয়ে দিতে? জানি পারবেন না। শুধুটা ঠিক তখনই আব্বু এসে গম্ভীরভাবে বলল, রাবেয়া, ওদেরকে বলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা যেন আজকে এই বাড়ি এবং এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেকে বলে দাও জীবনে বেঁচে থাকতে ভুল করেও যেন এই বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকে ও আমাদের জন্য মরে গেছে। আর ওকে এটাও বলে দাও ওর ভাগের সবকিছু ওর নামে লিখে দেওয়া আছে, যাতে ভবিষ্যতে এই সম্পত্তির ভাগের জন্য এই বাড়িতে আর না আসে।
আম্মু আব্বু এসব কি বলছে? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? চুপ বেয়াদব, একদম চুপ। বের হয়ে যা এখান থেকে। আর একটা কথা শুনে যা, তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস, তখন তোকে ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো কোনোদিন আমি শুনি তোর কারণে এই মেয়েটার কোনো ক্ষতি হয়েছে, তবে মনে রাখবি তোর কাছে আমরা সেদিন থেকে মৃত। আম্মু, রিয়া, ওকে বের হয়ে যেতে বল। ও যদি বের না হয় তাহলে ওকে আমার মরা মুখ দেখতে হবে। আম্মুর কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে আসি, কারণ ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আসার সময় মীরার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়লেও ওর ঠোঁটের ফাঁকে একটা হাসি ফুটে উঠল। যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে পড়ি। মীরাও আমার পিছন পিছন এসে গাড়িতে ওঠে। তারপর ওর ড্রাইভারকে কি যেন বলল। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বাড়ির দিকে এক নজরে তাকিয়ে আছি। বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম পুরনো কথাগুলো। ভাইয়া আর মীরা ভাবি একসাথেই ডাক্তারি পড়তো, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বও ছিল, কিন্তু কেউ কাউকে ভালোবাসতো না। ভাইয়া যে হাসপাতালে কাজ করত সেখানকার এক নার্সকে পছন্দ করতো ভাইয়া, কিন্তু বড় আব্বার তাকে পছন্দ না। যেহেতু মীরা ভাইয়ার সাথে পড়তো, সেই সূত্রে গত 1 মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মীরা, আর তখন বড় আব্বার তাকে খুব পছন্দ হয়। তারপর মীরা আপুর বাবা মায়ের সাথে কথা বলে, বিয়ের কথাবার্তা ঠিক করে। তারপরে কি হলো তা তো আপনারা দেখতেই পেলেন। এই কি হলো? কি এত ভাবছো? নেমে পড়ো, আমরা এসে পড়েছি। ওহ, আমি কিছু না বলে মীরার পিছু পিছু একটা বাড়িতে যাই, আর গিয়েই সোফায় বসে পড়ি। মীরা ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর বাথরুম থেকে বের হয়ে যা বলল তাতে আমি চমকে উঠি, কারণ মীরা বলল যে, এই কুত্তার বাচ্চা, এখানে বসে তুই কি করছিস? যা ফ্রেশ হয়ে আয়। ভাবি, তুমি আমাকে খারাপ কথা বলে গালি দিচ্ছ কেন? ছি, এটা কি ভাষা? এই শোন, তুই এমন কোন মহান ব্যক্তি রে যে তোকে সম্মান করতে হবে? আর একটা কথা মনে রাখ, আজ থেকে তোর জীবনটা আমি জাহান্নাম করে দেব। এখন নে, এই কাগজটা সই করে দে। কিসের কাগজ এটা? তোর আর আমার বিয়ের কাগজ। এখন চুপচাপ সই কর। কি বিয়ের কাগজ মানে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললি তুই? বিয়ে করতে পারবি না? না, পারবো না। দেখ কাব্য, ভালোই ভালোই সই করবে বলছি, না হলে আমি যে কি করব তা তুই ভাবতেও পারবি না। আপনার যা খুশি তাই করুন, আমার কিছু যায় আসে না। আপনি আমার যা ক্ষতি করার তা তো করেছেনই। এখনো কিছুই করি না মিস্টার কাব্য, তবে এবার করব। তুই যদি সাইন না করিস তাহলে এখন থেকে সোজা থানায় যাব, আর গিয়ে এটা বলবো যে তুই আমাকে ধর্ষণ করেছিস, আর আমাকে ধর্ষণ করতে তোর মা বাবা তোকে সাহায্য করেছে। এখন ভেবে দেখ, আমাকে ধর্ষণ করার দায়ে তোকে তোর জেল খাটতে হবে, সেই থেকে তোর মা বাবাকেও পুলিশে কোমরের দৌড়েই বেঁধে নিয়ে যাবে। আচ্ছা, তোর কি ভালো লাগবে এটা দেখতে? না না, প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমাকে কোথায় সাইন করতে হবে। এই নে, এখানে সইটা করে দে। তারপর আমি পেপারগুলো না দেখেই বা না পড়েই সাইন করে দেই। আমার সাইন করা দেখে মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমি সাইন করে বাথরুমে যাই গোসল করতে। সকালে গোসল করা হয় নাই। গোসল করে বের হতেই মীরা বলল, এই যা, বাজার থেকে চাল ডাল শাক সবজি ইত্যাদি কিনে নিয়ে আয়। তারপর আমার জন্য খাবার তৈরি করবি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভদ্রভাবে কথা বলুন ভাবি, আর আমি করব রান্না? অসম্ভব। আমি আপনার কেনা গোলাম নই যে আপনার সব কথা আমি শুনবো। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, শুধু কষ্ট করে এই ভিডিওটা দেখ। কথাটা বলেই আমার দিকে ওর মোবাইলটা এগিয়ে দেয়। আমি মীরার হাত থেকে ওর মোবাইলটা হাতে নিয়ে যে মোবাইলের দিকে তাকিয়েছি, তখন আমার দুনিয়াটা যেন মুহূর্তের মধ্যেই থমকে গেছে। মনে মনে আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপরে। এ কি দেখছি আমি? আমার বোনের গোসল করার ভিডিও মীরা এটা কোথায় পেল? আর এটা যদি কোনোভাবে লিক হয় তাহলে আমার বোনটার জীবনটাই শেষ হয়ে যাবে। না না, এ হতে পারে না। হ্যাঁ, এখন ভেবে দেখ আমার কথা শুনবি কি না। যদি না শুনতে চাস তো আমার মোবাইলে একটা মাত্র ক্লিক করব, আর সাথে সাথেই তোর বোনের এই 5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে কথাগুলো বলছে মীরা। আমি ভাবতে পারছি না কিছু। প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমার বোনের সাথে এমনটা করবেন না। ঠিক আছে, করব না, তবে মনে রাখ আজ থেকে
তোকে আমার সব কথা শুনতে হবে। যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করেছিস তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, সব কাজ করব। কথাগুলো বলে যেই বের হতে যাব তখনই মীরা পিছন থেকে বলল, এই শোন, বাজার যা এখন। বাজারে গিয়ে বাজার করে 1 ঘন্টার ভিতর তো বাড়িতে আসবি। যদি 1 মিনিটও লেট করিস না তাহলে বাড়িতে ঢুকতে পারবি না। আমি আর কিছু না বলেই বাইরে আসি আর একটা খালি রিক্সা দেখে রিক্সা চালককে থামতে সিগন্যাল দিলাম। কই যাবেন মামা? বাজারে যাবেন? ওঠেন মামা। তারপর রিক্সা করে বাজারে যাই আর বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী সব কিছু কিনে বাড়িতে ফিরতে ফিরতে 7:30 বাজে। সন্ধ্যা 6টায় বাজারে গিয়েছিলাম আর এখন বাজে 7:30। জানি না এখন আবার ভাবি কি করবে আমার সাথে। যাই হোক, আমি তো কোনোদিন বাজার করি নাই, আজকেই প্রথম। এটা জানলে হয়তো কিছু বলবে না। আমি বাড়ির কাছে আসতেই হঠাৎ আকাশে মেঘ জমতে লাগলো। বাড়িতে এসে কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিয়েই বলতে লাগলো, এই কুত্তা, এত সময় লাগে এইটুকু বাজার করতে? সরি, আগে কখনো বাজার করি নাই তাই। হয়েছে হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। সারা জীবন শুধু বাপের টাকা নষ্ট করেছিস। দেখি কি কি বাজার করেছিস। বলে আমার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বলল, এই কি কিনেছিস এগুলো? সব পচে যাওয়া কাঁচা বাজার কিনে এনেছিস কেন? ওই টাকাগুলো কি তোর বাপের কামাই করা যে এইভাবে নষ্ট করেছিস? কথাগুলো বলেই আমার দিকে ব্যাগটা ছুড়ে দেয় আর বাড়ির দরজা বন্ধ করে দেয়। আমি তখন বললাম, এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আজকে রাতে তুই বাইরে থাকবি, তোর আজকে আর এ বাড়িতে জায়গা নেই। দেখুন, মজা করবেন না, আকাশটা অনেক অন্ধকার হয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি পড়ে। এরই মাঝে বৃষ্টি পড়তে শুরু করলো। অনেক ডাকাডাকির পরেও মীরা দরজা খুলে দেয় না। আমি দরজার কাছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাক ভেজা হচ্ছি, তবুও মীরা ভাবি দরজা খুলছে না। সময় যত যাচ্ছে বৃষ্টির প্রকোপ ততই বাড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় আমি দরজায় বসে পড়ি। দরজায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাই বুঝতেই পারি নাই। এদিকে মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আচ্ছা, আপনারা ভাবছেন মীরা খাবার কোথায় পেল? আমি বাজারে যাওয়ার পর মীরা কাছের একটা হোটেল থেকেই খাবার কিনে আনে, কারণ মীরা জানতেন আমি এই সময়ের মধ্যে এত বাজার করতে পারবো না। পরের দিন পাখির কিচিরমিচির শব্দে মীরা ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল 9টা বাজে। মীরা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে হয় হাসপাতালে যাওয়ার জন্য। আর দরজা খুলতেই দেখে আমি দরজায় মাথা দিয়ে শুয়ে আছি। এদিকে আমাকে এইভাবে শুয়ে থাকতে দেখে মীরার মাথায় রাগ উঠে যায়। তখন সে ডাক দিয়ে বলল, কুত্তার বাচ্চা, খুব ঘুমানো হচ্ছে না? আমার রাতের ঘুম মনের শান্তি কেড়ে নিয়ে এখন বাইরে ঘুমানো হচ্ছে। তোর কারণে আজ আমার হাসি খুশি পরিবারটা হাসতে ভুলে গেছে। অবশ্য মনে মনে বলল মীরা। তখন রাগের মাথায় মীরা আমাকে একটা লাথি দেয় আর সাথে সাথেই আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাই, কিন্তু কোনো হুঁশ নেই। তখন মীরা বলল, এ কি, কুত্তার বাচ্চাটা এভাবে পড়ে গেল কেন? কোথাও মরে টরে গেল না তো? না, ও এভাবে তাড়াতাড়ি মরে যেতে পারে না। ওকে অনেক কষ্ট পেতে হবে, অনেক অনেক। দেখি একটু বেঁচে আছে কিনা। তারপর মীরা কাব্যর কাছে যায় আর কাব্যর গায়ে হাত দিতেই মীরা শিউরে ওঠে, কারণ মীরা কাব্যর গায়ে হাত দিতেই বুঝতে পারে কাব্যর শরীর জ্বরে একদম পুড়ে যাচ্ছে। তারপর মীরা কাব্যর পা ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায় আর ওর ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালে চলে যায়। এরপর দুপুর 3টার দিকে আমার জ্ঞান ফেরে। আমি চোখ খুলতেই দেখি আমি আমার রুমের মেঝেতে শুয়ে আছি আর শরীরটা খুব দুর্বল লাগছে। শরীরের দিকে তাকিয়ে দেখি গতকালকে যে কাপড় পরেছিলাম তা এখনো পরেই আছি। যাই হোক, তারপরেও কোনো রকমে বাথরুমে যাই গোসল করতে, আর বাথরুম থেকে বের হতে দেখি মীরা একটা খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি রে, তোর শরীর এখন কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা, একটা কথা বলি, আমি রুমের ভিতরে কি করে আসলাম? কিন্তু মীরা আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, ভালো থাকলেই ভালো। আর রুমে কি করে আসলি মানে? এই বাড়িতে যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, তাহলে ভাব তোকে কে এনেছে। বুঝতে পেরেছি। এখন কথা বাদ দিয়ে এই নে, খাবারগুলো খেয়ে ওই ওষুধটা খেয়ে নে। আমি গতকাল থেকে না খেয়ে আছি আর আজকে সকাল থেকেও কিছু খাইনি, তাই কোনো কিছু না ভেবেই খাবারগুলো ওর হাত থেকে নিয়ে খেতে লাগলাম। খাবার খাওয়া হলে মীরা বলল, খাওয়া হয়েছে, এবার রান্নাঘরে যা, আমার জন্য খাবার তৈরি কর। মীরার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, আমি রান্না করব? এভাবে অবাক হওয়ার কিচ্ছু নেই। তোর জন্য কি বাহির থেকে কেনা খাবারগুলো এমনি এমনি এনেছি? তুই যে খাবারগুলো খেলি
ওগুলোর দাম জানিস? এগুলোর দাম কে দিবে? আমি মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? যা আমার জন্য খাবার তৈরি কর। ভাবি, আমি রান্না করতে পারি না। মাথা নিচু করে কথাটা বললাম। কি বললি? রান্না করতে পারবি না, তাই না? তাহলে কি পারিস? হ্যাঁ, এটা পারিস যে কিভাবে একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফেলে কিভাবে তার সর্বনাশ করা যায়, কিভাবে একটা হাসি খুশি পরিবারকে দুঃখের সাগরে ভেসিয়ে দেওয়া যায়। মীরা রাগ করে বলল কথাগুলো, কিন্তু আমি তার কথার কিছুই বুঝলাম না। মানে কি বলছেন এগুলা? কিছু না, যা এখন খাবার তৈরি কর। বলেই মীরা বাথরুমের দিকে যাচ্ছে। তখন আমিও আর কিছু না বলে রান্নাঘরে চলে যাই রান্না করতে। তারপর অনেক কষ্টে কোনো রকমে রাতের জন্য খাবার তৈরি করি। বাড়িতে থাকতে আম্মু যখন রান্না করতো তা দেখে একটু একটু শিখেছিলাম, কিন্তু আগে কখনো রান্না করি নাই। যাই হোক, রান্না করা খাবারগুলো টেবিলে রাখতেই মীরা খাবার টেবিলে এসে একটা চেয়ারে বসে পড়ে। আর বসতে বসতে বলতে লাগলো, দেখি কেমন রান্না করতে পারিস, মানুষ খেতে পারবে তো? আমি এতটাও খারাপ রান্না করি না যে মানুষ খেতে পারবে না। আর যদি মানুষ খেতে না পারে তাহলে রাস্তার কুকুর অন্তত খেতে পারবে। কি বললি? আমি রাস্তার কুকুর? তুই খা তোর খাবার। কথাটা বলেই আমার গায়ে ভাতের প্লেট ছুঁড়ে মেরলো মীরা। প্লেটটা আমার কপালে লেগে অনেকটা কেটে গেল। এটা কি হলো? আপনি আমার উপরে এইভাবে ভাতের প্লেট ছুঁড়ে দিলেন কেন? উফ, কপালটা মনে হয় কেটে গেল। হাতে একটু রক্ত দেখলাম। ঠিক হয়েছে, তোর সাথে তো এটাই হওয়া দরকার, কুত্তার বাচ্চা কোথাকার। দেখুন, আপনি কিন্তু একটু বেশি বলছেন। এই কথাগুলো যে আমাকে শোনাচ্ছেন, যদি আপনি মেয়ে না হয়ে আপনার জায়গায় কোনো একটা ছেলে বলতো তাহলে তার যে কি অবস্থা করতাম আপনি ভাবতেও পারতেন না। কি করবি রে তুই? তোর কি করার ক্ষমতা আছে? শোন, আমার একটা ফসলের ক্ষতিও করতে পারবি না তুই, বুঝলি? হ্যাঁ, আপনার কোনো ক্ষতি করতে পারবো না, কি আর করতে পারি? আমার হাত পা যে বাঁধা। ছোটবেলায় দেখতাম বাবা বিনা কারণে মাকে মারতো। মার সহ্য করতে না পেরে মা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতো। তাই আমার মা ছোট থেকেই শিখিয়েছে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, যার কারণে আপনাকে কিছুই বলতে পারছি না। আমার মা আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমি কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না তুলি। আর সবচাইতে বড় কথা কি জানেন? বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মা বলেছিল যে আপনার খেয়াল রাখতে। ওই, তোর প্যাচাল বন্ধ কর। তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে তা আমার জানার দরকার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমিয়ে যাব। আর তুই আমার পা টিপে দিবি। আর যদি না দিতে চাস তাহলে তোর বোনের কথাটা একটু ভেবে দেখিস। আপনারা কি ভাবছেন মীরা না খেয়ে থাকবে? মোটেও না। মীরা বাহির থেকে যা খেয়ে এসেছে তাতে রাত কেটে যাবে। মীরা উঠে যাওয়ার পর আমি বাথরুমে যাই আর কাপড়ে লেগে থাকা খাবারগুলো পরিষ্কার করে মীরার রুমে যাই। ওর রুমে গিয়ে দেখি ও চোখ বন্ধ করে আছে। আমি গুটি গুটি পায়ে বিছানার একপাশে বসে মীরার পা টিপে দিচ্ছি। এদিকে হঠাৎ আমার বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। একদিন আম্মুর পা টিপে দিতে বলেছিল আমাকে। আম্মু পায়ের ব্যথায় হাঁটতেই পারছিল না, কিন্তু তার কষ্টকে না বুঝে তাকে অবহেলা করে আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আর আজকে সেই আমাকেই এমন একটা মেয়ের পা টিপতে হচ্ছে, যার কারণে আমাকে আমার পরিবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। এদিকে মাঝরাতে মীরার ঘুম ভেঙে যায়। ও পায়ের দিকে তাকিয়ে দেখে কাব্য ওর পায়ের উপর মাথা দিয়ে শুয়ে আছে। মীরা ঘুমন্ত অবস্থায় কাব্যকে দেখে ওর কেমন যেন মায়া লাগছে। কি মায়াবী নিষ্পাপ চেহারা, মনে হচ্ছে কাব্য যেন কতটা আপন ওর। মন চাচ্ছে কাব্যর মাথায় পরম যত্নে একটা চুমুকে দিতে। মীরা তখন নিজের অজান্তে কাব্যকে একটা হঠাৎ চুমু দিয়ে ফেলে। তারপর হঠাৎ কি যেন মনে করে বিছানা থেকে উঠে পড়ে আর আলমারি খুলে একটা গোপন ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে বেলকনিতে চলে যায়। তারপর চেহারা বসে পরম মায়ায় ডায়েরিটা স্পর্শ করতে করতে ডায়েরির প্রথম পাতায় খুলে পড়তে শুরু করে। আজ আমি খুব খুশি, কারণ আজ আমার কলেজ লাইফের প্রথম দিন। অনেক দিনই ইচ্ছা আর সত্যি হতে চলেছে। সবসময় ভাবতাম কবে কলেজের মাটিতে পা দিব। যাই হোক, কলেজে এখন ঢুকতেছি। তখনই হঠাৎ কে যেন আমাকে ডাক দিল। ওই নীলা, তুই এখানে? ও সরি, আমি তো আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমার নাম নীলা, বাবা মায়ের দ্বিতীয় আর সবচেয়ে আদরের মেয়ে। তারপরে আমি বললাম, কেন, আমি কি আসতে পারি না? আরে আমি তা বলেছি নাকি? তা বল, কি মনে করে আমাদের কলেজে ঘুরতে এসেছিস নাকি? ঘুরতে আসবো কি জন্য? আমি এই কলেজে পড়তে আসি, এখানেই অ্যাডমিশন নিয়েছি। বলিস কি, তুই এখানে ভর্তি হয়েছিস? কই, আগে তো দেখিনি। আরে সতীন, আমি তো এতদিন দাদুর বাড়িতে ছিলাম,
তাহলে দেখবি কি করে? ও তাই বল, তা কোন ডিপার্টমেন্ট? এই তো বিজ্ঞান। তাহলে তো আমাদের সাথেই চল ক্লাসে যাই। চল। তারপর দুজন ক্লাসে যায়। রিমা ওর ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। হঠাৎ দেখি একটা ছেলে লাল টি শার্ট পরে মাথা নিচু করে আসছে। ছেলেটাকে দেখে কেন জানি না বুকের ভিতর কিছু একটা বেজে উঠলো হঠাৎ। এই সতীন, এই চকলেট বয়টা কে রে? কাকে তুই চকলেট বয় বলছিস? এটা তো এলার্জি বয়। কেন রে, এমন একটা কিউট বয়কে তোরা কেন দুঃখের অ্যালার্জি বয় বলছিস? তো আর কি বলবো, তোর এই চকলেট বয়কে আমি একবার প্রপোজ করেছিলাম। জানিস কি বলেছিল? আরে আরে, ওইদিকে না তাকিয়ে এইদিকে তাকা। ফ্ল্যাশব্যাক। কাব্য, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন আপু, কি বলবেন? আরে, তুমি আমাকে আপু বলছো কেন? তাহলে কি বলে ডাকবো? কেন, সোনা, বাবু, জানু বলে ডাকবে। কি বলছেন? এগুলা তো লাভাররা তাদের ভালোবাসার মানুষকে বলে, তাহলে আমি কেন আপনাকে এগুলা ডাকবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে ভালোবাসতে পারবো। কেন? কেন? আমি কি দেখতে সুন্দর না? নাকি আমার নাক বোচা, দেখতে কালো, মুখে গন্ধ, নাকি? আরে না না, আপনি দেখতে পরীর মতো, যে কেউ আপনাকে প্রথম দেখায় প্রেমে পড়বে। আসলে কি হয়েছে জানেন তো, আমার আম্মু আমাকে বলেছে যে বিয়ের আগে প্রেম ভালোবাসা ঠিক নয়। এখন প্রেমে পড়লে বা কোনো সম্পর্ক জড়িয়ে পড়লে জীবনে শুধু কষ্ট আর কষ্টই পাবো, যার ফলে আমার ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঢেকে যাবে। এখন আপু আপনি বলুন, আমি কি এতই বোকা যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো? আরে দূর, সব বাবা মাই তো তাদের সন্তানকে এসব বলে, তাই বলে কি তারা প্রেম করে না? তারা করে বলে কি আমাকে প্রেম ভালোবাসা করতে হবে? আমি তো আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর এসব নিয়ে ভাববো। আমি এখন আসি আপু, কেমন? টাটা। এখন বুঝলি তো কেন তোর চকলেট বয়কে আমরা অ্যালার্জি বয় বলি? আর একটা কথা বলছি শোন, শুধু আমি একা নই, আরো অনেকেই তোর এই চকলেট বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সবাইকে সে এক কথাই বলেছিল, এই শালা শুধু অ্যালার্জি বয় নয়, সেই সাথে জাতীয় ভাই হলেও ভালো হতো। ওই সতীনের ঘরে সতীন, কখনো তুই নিজের মুখ আয়নায় দেখেছিলি যে এমন একটা চকলেট বয়কে প্রপোজ করতে গিয়েছিলি? জানিস তোকে দেখতে কেমন লাগে? একদম পচা ডোবার রাজরানীর মতো লাগে। তোর জন্য তো আমাদের বাড়ির পাশে কদম আলীর ছেলে আক্কাস আলী ঠিক আছে। হ্যাঁ আসছে আমার চাঁদের দেশের রাজকুমারী রে, তোর জন্য মনে হয় সালমান খান অপেক্ষা করছে। সালমান খান আসবে কি আসবে না জানি না, তবে এই চকলেট বয় তো কনফার্ম আমার জন্য অপেক্ষা করবে, ভালোবাসবে, আর বছর ঘুরতে না ঘুরতে বিয়েও হবে। আর দেখ না ওর নাকটা কত সুন্দর, যে কেউ ওর নাক দেখে মনে করবে যে ওর নাক ফোটানো হয়েছে। তুই তো 20 সালের সেরা জোক শোনালি রে সতীন, এটা কোনোদিন হবার নয়। তাই নাকি? তাহলে আজ থেকেই দেখতে থাক, আগে আগে হোতা হে ক্যা। কেন, কি করবি তুই? নীলা রিমাকে কিছু না বলেই কাব্যর কাছে যায়। গিয়ে দেখে ও মাথা নিচু করে আছে। তারপরে নীলা বলল, হাই, আমি নীলা, আমি কি এখানে বসতে পারি? কাব্য মাথা উঁচু করতেই দেখে একটা অপরূপ সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। এ যেন রূপকথা রাজকুমারী। কাব্য মনে মনে বলে উঠল, মন চাচ্ছে তাদেরকে তাকিয়েই থাকি। কাব্য নীলাকে প্রথম দেখেই আবলার মতো তাকিয়ে আছে, আর একটু লজ্জাও লাগছে ওর তাকানো দেখে। নীলা নিজেকে সামলে নিয়ে কাব্যকে বলল, কি হলো, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? কিছু না। তারপর তাকে বসার জন্য জায়গা দিলাম, এদিকে আমিও বসে পড়লাম। হাই, আমি নীলা, আর তুমি? হ্যালো, আমি কাব্য আহমেদ। আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ও মা, বোকা ছেলে বলে কি, এতটুকু বুঝতে পারছো না? আমরা যখন একসাথে পড়ি তখন তুমি করেই বলতে পারি, তাই না? তাও ঠিক। এই তো বুঝতে পারছো। আচ্ছা, আমরা যখন একসাথে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? না না, একদম না। আমার কোনো মেয়ে বন্ধুর দরকার নেই। আর আপনার যদি বন্ধুর দরকার পড়ে তাহলে এখানে অনেক ছেলে আছে যারা আপনার সাথে বন্ধুত্ব করতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তা আছে, কিন্তু তারা তো তোমার মতো ভালো নয়। আমাকে দেখে আপনার কেন মনে হচ্ছে যে আমি ভালো? আমি তো খারাপ ছেলেও হতে পারি। না, হতেই পারো না। ক্লাসের সবাই তোমার নামে কত ভালো ভালো কথা বললো, তাই আমি মনে করি তুমি অন্য সবার থেকে ভিন্ন। অন্যের কাছ থেকে শোনা সব কথা কিন্তু সব সময় সত্য নাও হতে পারে। ঠিক তো। আসলে আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, আমরা 1 মাস সাধারণ বন্ধুর মতোই থাকি। এর মাঝে যদি আমার বা তোমার যে কোনো একজনের মনে হয় যে আমাদের মাঝে বন্ধুত্ব ঠিক নয়, তখন হয় তোমার রাস্তায় তুমি আর আমার রাস্তায় আমি। কিন্তু কোনো কিন্তু নয়,
এখন তোমার মোবাইল নাম্বারটা দাও। কাব্য প্রথমে দিতে চাইছিল না নাম্বার, কিন্তু আমি কাব্যর কাছ থেকে এক প্রকার জোর করেই ওর মোবাইল নাম্বারটা নিলাম। এরপর থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। দুজন একে অন্যের লেখাপড়ায় সাহায্য করি, আর আমি যখন কিছু না বুঝলে তখন ও আমাকে বুঝিয়ে দেয়, আর আমি ওকে। ওকে যখন আমি বোঝাই তখন কাব্য শুধু আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো, যা দেখে কলেজের সব ছেলে মেয়েরা আমাদের খুব হিংসা করত। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। আমি কাব্যের ওপর দুর্বল হয়ে পড়েছি। শুধু আমি বললে ভুল হবে, কাব্যও যে এখন আমাকে ভালোবাসে তা বুঝতে আমার আর বাকি নেই। সবসময় ও আমাকে শাসনের ওপর রাখে। যাই হোক, আমি একদিন কলেজে একটা আম গাছের নিচে বসে বই পড়ছিলাম। ঠিক তখনই কাব্য আমার কাছে আসে। ওই নীলা, চলো আজকে তোকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তাই নাকি? তা কোথায় যাবি? চল না, যাওয়ার পর দেখতে পারবি। তারপর দুজন একসাথে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা ভাড়া করি, আর রিক্সা একটা পার্কের কাছে আসতেই রিক্সাওয়ালা মামাকে থামতে বলে কাব্য। আমি রিক্সা থেকে নেমে দেখি আমরা একটা পার্কের সামনে, যেখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা আসে। কিরে, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? ভিতরে চল, তাহলেই বুঝতে পারবি। তারপর কাব্য আমাকে নিয়ে ভেতরে চলে যায়। একটু যাওয়ার পর কাব্য বলে উঠল, এই নীলা, এখন তুই একটু তোর চোখটা বন্ধ কর। কেন? আরে কর না। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যের কথা মতো আমি চোখ বন্ধ করি। আমি ঠিক বুঝতে পারলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পর কাব্য বলল, এবার চোখ খোল নীলা। আমি চোখ খুলতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আপনা আপনি আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কারণ আমি চোখ খুলতে দেখি যে কাব্য একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি ওকে কিছু বলতে যাব, তার আগেই কাব্য বলতে লাগলো, নীলা, প্রেম ভালোবাসা কি তা আমি জানি না, আর কখনো জানতেও চাই না। কলেজে যেই দিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর সেই প্রথম দেখাতেই আমার কেন জানি মনে হয়েছিল হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। নীলা, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব দূরের কথা, আপু ছাড়া কথা পর্যন্ত বলি নাই। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। আর জানো, যদি ওই দিন তুমি আমার সাথে বন্ধুত্ব না করতে, বিশ্বাস করো আমি নিজেই সেদিন তোমার সাথে বন্ধুত্ব করতাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওই যে তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমার প্রতি তোমার যে ছোট ছোট দুষ্টু মিষ্টি ঝগড়া, রাগ, অভিমান করতে, তখন তা ভাঙাতে আমার খুব ভালো লাগতো। আর এই ভালো লাগা যে কখন ভালোবাসায় রূপ নেয় তা আমি বুঝতেই পারি নাই। নীলা, তুমি কি হবে আমার এই তৃষ্ণার্ত মনের রানী? হবে কি আমার মায়ের আদরের বৌমা? তারপরে ঠাস চোরের শব্দে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কাব্য আমাকে ভালোবাসে এটা শুনে খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে আমি চড় খেয়ে মাথা নিচু করে ভাবতে লাগলাম, তাহলে কি নীলা আমাকে ভালোবাসে না? সেই জন্যই হয়তো আমাকে চড় মারলো। ছি, আজ আমার কারণে এত ভালো একটা মেয়ে বন্ধু আমি হারাতে চলেছি। এটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। আমি চোখের পানি মুছে যেই চলে যাচ্ছি, ঠিক তখনই পিছন থেকে নীলার ডাক। ওই, কোথায় যাস আমাকে একা ফেলে রেখে? জানি না। জানিস না মানে? একটা চর খেয়ে বলছিস জানিস না? তাহলে আমার বাকি জীবনের দায়িত্ব কিভাবে নিবি? হে খোদা, এ আমি কাকে ভালোবাসলাম? নীলার মুখে ভালোবাসার কথা শুনে সাথে সাথেই পিছন থেকে সামনে ঘুরে দাঁড়ালাম আর খুশি হয়ে বললাম, কি বললি নীলা? আরেকবার বল, তুই কাকে ভালোবাসিস? কাকে আবার? আমার সামনে যে ভীতু দাঁড়িয়ে আছে। জানিস, তোকে আমি প্রথম দিন থেকেই ভালোবাসি। তাই তো তোর সাথে বন্ধুত্ব করি নিজে থেকে, আর বিভিন্নভাবে বোঝাতে থাকি যে তোকে আমিও ভালোবাসি, কিন্তু তুই বোঝার চেষ্টাও করতি না। সত্যি তুই আমাকে ভালোবাসিস? আবার জিগাই, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমি আর কিছু না বলে নীলাকে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে আরে, কি করছিস? সবাই দেখছি তো, আমার বুঝি লজ্জা করে না? ওহ সরি। আমি নীলাকে ছেড়ে দিয়ে বলি, সরি, আসলে খুশিতেই তোমাকে জড়িয়ে ধরেছি। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। তারপর দুইজন পাশের একটা বেঞ্চে পাশাপাশি বসে পড়ি, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো নিয়ে সুখের একটা কাল্পনিক জগৎ তৈরির কথা একে অপরকে বলতে থাকি। আর এভাবেই শুরু হয় আমাদের সম্পর্কে নতুন এক অধ্যায়। অন্যান্য ছেলেদের মতো কাব্য কখনো আমাকে বাজে কথা মানে রুমমেটের কথা বলতো না, বরং আমি ফাজলামি করে ওকে বলতাম। তখনও আমাকে বোঝাতো ও আমার সাথে যা করার তা বিয়ের পর বৈধভাবেই করতে চায়। ও কখনো আমায় খারাপ উদ্দেশ্যে আমাকে স্পর্শ করতো না। এতে ওর প্রতি আমার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায়। এভাবে দেখতে দেখতে আর 2 মাস কেটে যায়।
কাব্য, এই কাব্য। আম্মু ডাকছিলে? হ্যাঁ শোন, আজকে আমরা সবাই তোর দাদুর বাড়িতে যাচ্ছি। ওখানে 6 থেকে 7 দিনে থাকবো। তুই তো যেতে পারবি না, তাই আজকে কলেজ থেকে সোজা বাড়িতে আসবি, কোথাও আড্ডা দিবি না। ঠিক আছে আম্মু। এরপর আমি ফ্রেশ হয়ে কলেজ চলে গেলাম। তারপর কলেজ যেতেই হঠাৎ মনে হলো, হায় খোদা, সবাই তো দাদু বাড়িতে যাচ্ছে বলেছে, তাহলে আমি কি করে এতদিন থাকবো? নিজেকেই হাত পুড়িয়ে রান্না করতে হবে ভাবতেই মনটা খারাপ হলো। তখন মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? আর বলিস না, সবাই দাদুর বাড়িতে বেড়াতে যাচ্ছে, শুধু আমি ছাড়া। এরই মাঝে হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো। এই নীলা, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে বৃষ্টিতে ভিজবো। না, আমি কোথাও যাব না। আমি আর তুমি এখন একসাথে বৃষ্টিতে ভিজবো। জানো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বরের সাথে বৃষ্টিতে ভিজবো। এই কথা বলতে না বলতেই আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো নীলা। আমি নীলাকে কিছু বলবো যে আমার বৃষ্টির পানিতে ভেজা নিষেধ, কিন্তু নীলার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আর কিছু বললাম না। ওর সাথে আমিও বৃষ্টিতে ভিজতে লাগলাম আর উপভোগ করতে লাগলাম। নীলা উপভোগ করছে বৃষ্টি, আর আমি উপভোগ করছি আমার বৃষ্টিবিলাসী নীলাকে। কিন্তু এদিকে প্রচুর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার খুব ঠান্ডা লাগছে। তাই নীলাকে বললাম, নীলা, অনেকক্ষণ তো ভিজলে, চলো এখন তোমাকে তোমার হোস্টেলে রেখে আসি, আমার একটুও ঠান্ডা লাগছে। কি, তোমার ঠান্ডা লাগছে? যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আর জ্বরের ওষুধ খেয়ে নিও। আরে আমি একা যাব কেন? চলেন, আপনাকে রেখে তারপর আমি বাসায় যাব। তাহলে আর কিছুক্ষণ ভিজবো আমি, প্লিজ। না, একদম না, অনেক হয়েছে। তারপর নীলাকে এক প্রকার জোর করে নিয়ে ওর হোস্টেলে রেখে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই দাদু বাড়িতে চলে গেছে, বাড়ি একদম ফাঁকা। তারপর আমি গায়ের পানি মুছে ভেজা কাপড় পাল্টিয়ে ফ্রিজ থেকে খাবার বের করি আর তা গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কেন জানি খুব ঠান্ডা লাগছিল, তাই আলমারি থেকে কম্বল বের করে শুয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। অনেক চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারলাম না, তাই আবারও ঘুমিয়ে গেলাম। অন্যদিকে নীলা কলেজে এসে অনেকক্ষণ ধরে কাব্যর জন্য অপেক্ষা করছে, কিন্তু কাব্য আসার কোনো লক্ষণই নেই। অবশেষে বিরক্ত হয়ে কাব্যকে ফোন দেয় নীলা। তারপরে কাব্য মোবাইলে দেখে কল আসে। মোবাইলে দেখে কাব্য তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে, তাই কোনোরকম কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে কাব্য বলল, হ্যালো নীলা, বলো। কোথায় তুমি? তোমার গলা এমন লাগছে কেন? আমি বাড়িতে, আর আমার সামান্য একটু জ্বর এসে। কি, তোমার জ্বর? আর সেটা তুমি আমাকে এখন বলছো? এই, তোমার বাড়ির ঠিকানা দাও তো। কিন্তু কাব্য কোনো উত্তর দিল না। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, কাব্য, কি হলো, কথা বলছো না কেন? কোথাও ওর কিছু আবার হলো না তো? কেন চোখে কালকে জোর করলাম বৃষ্টিতে ভিজতে? আঙ্কেল আন্টিও বাড়িতে নেই। উফ, কি যে করি, খুব চিন্তা হচ্ছে। যদি ওর বাড়ির ঠিকানাটা জানতাম তাহলে ওকে দেখতে যেতে পারতাম। কি রে নীলা, কি ভাবছিস এত? সেই থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুই কিছুই বলছিস না। হ্যাঁ রে, একটু চিন্তায় আছি। আচ্ছা, তুই কি কাব্যর বাড়ির ঠিকানা জানিস? কেন জানবো না? 3 রাস্তার মাথায় কি ওর নাম বললে যে কেউ তোকে বলে দেবে। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, আমি এখন যাচ্ছি। আরে শোন তো, এইটা তো বল, তুই ওর বাড়িতে কেন যাবি? যাব বাবা, চলে গেল। রিমার কথা মতো আমি কাব্যদের বাড়িতে আসি। ওদের বাড়িটা বাহির থেকে দেখতে সত্যি অনেক সুন্দর। বাড়িতে একটা গার্ডেন আছে দেখছি। যাক, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক শৌখিন দেখছি। কিন্তু এ কি, বাড়ির দরজা খোলা কেন? দরজায় হাত দিতেই সম্পূর্ণ দরজা খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি কাব্য মেঝেতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে যেই তুলতে যাব, এ কি, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর আমি অনেক কষ্টে কাব্যকে তুলে পাশের একটা রুমে নিয়ে যাই। এখন কি করব কিছুই মাথায় আসছে না। ও, মনে পড়েছে, ছোটবেলায় জ্বর আসলে আম্মু মাথায় পানি ভেজা কাপড় দিয়ে গা মুছে দিত, এতে নাকি জ্বর কমে। তাই আমিও কাব্যের শার্ট খুলে ওর গা মুছে দিচ্ছি। কিন্তু এ কি, ওর জ্বর তো কমছে না, বরং বেড়েই চলেছে। এখন কি করি? আচ্ছা, রিমাকে ফোন দিয়ে দেখি। হ্যালো নীলা, বল। তুই একটু কষ্ট করে একটা ডক্টর নিয়ে কাব্যদের বাড়িতে আসতে পারবি? ডাক্তার কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না, কাব্যের গা জ্বরে পুড়ে যাচ্ছে, কি করব বুঝতেছি না। আচ্ছা, তুই ওর পাশে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর রিমা ডক্টর নিয়ে আসে। ডক্টর কাব্যকে দেখছে। জ্বর তো অনেক বেশি। ওর জ্বর কখন থেকে বলতে পারবেন? না, বলতে পারবো না। কালকে আমার সাথে বৃষ্টিতে ভেজার সময় একবার বলেছিল ওর নাকি ঠান্ডা লাগছে,
তারপর আজকে যখন এখানে আসি তখন ওকে মেঝেতে পড়ে থাকতে দেখি। তারপর ওকে ওষুধ খাইয়ে পানি দিয়ে গা মুছে দিই যাতে জ্বর কমে, কিন্তু ওর জ্বর কমার থেকে বেড়েই চলেছে দ্বিগুণ। ও, বুঝতে পেরেছি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর একটা কথা, রোগী মানে উনি কি বিবাহিত? না, কেন বলুন? এ মুহূর্তে ওষুধের থেকে ওনার বউয়ের প্রয়োজন বেশি ছিল। যাই হোক, এগুলো ওকে খাইয়ে দেন। যদি রাতের ভিতর জ্বর না কমে তাহলে হাসপাতালে নিয়ে যাবেন। তারপর ডক্টর চলে যায়, সাথে রিমাও। তবে যাওয়ার আগে আমাকে সব ওষুধ কিনে দিয়ে যায়। এরপর আমি কোনো রকমে কাব্যকে ওষুধ খাইয়ে দিই। তার কিছুক্ষণ পর দেখি কাব্য জ্বরে কাঁপছে, তাই আমি বিছানার পাশে রাখা কম্বল ওর গায়ের উপরে দিয়ে দিই। তাতে ওর কাঁপুনি কমছে না, তাই ওর কাঁপুনি বন্ধ করতে বাধ্য হয়ে আমি কাব্যকে জড়িয়ে ধরি, আর কাব্য আমাকে জড়িয়ে ধরে। ওর মুখের দিকে তাকিয়ে দেখি এক রাতে মানুষটা কতটা শুকিয়ে গেছে। জ্বরে ওর ঠোঁট জোড়া কাঁপছে। ওর ঠোঁট জোড়া দেখে কেন জানি আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম, আর মাতালের মতো ওর ঠোঁট চুষতে থাকি। তখন হঠাৎ কাব্য জ্বরের ঘরে আমাকে ওর নিচে ফেলে দেয়, আর আমাকেও শক্ত করে জড়িয়ে ধরে আর আপন করে নেই নিজের সাথে। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। দুজনেই হারিয়ে যাই সুখের এক অজানা জগতে। তারপর কখন যে কাব্যের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমার যখন ঘুম ভাঙে তখন নিজেকে কাব্যের বুকের ওপর আবিষ্কার করলাম। কাব্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তারপর মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টার কাছাকাছি। তখন হঠাৎ নিজের দিকে তাকাতেই লজ্জা পেয়ে যাই। ছি, এটা কি করে করলাম আমি একটা মেয়ে হয়ে এটা করতে পারলাম? ও আমাকে কি ভাববে? এরকম হাজারো চিন্তা করতে করতে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে হোস্টেলে ফিরে যাই আমি। এদিকে এই ঘটনার কয়েকদিনের মতো কাব্য সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর এই ঘটনার জন্য আমার কাছে ক্ষমা চাই। যদিও সেদিন ওর কোনো অপরাধ ছিল না। সে যাই হোক, আমাদের সম্পর্ক এখন আগের থেকেও মজবুত হয়েছে। কাব্য আমাকে সবসময় পর্দা করতে বলে, মানে বোরখা পরে চলতে বলে। প্রথমে আমি একটু পরতে দ্বিধাবোধ করতাম, কারণ এই যুগে আমি কেন বোরখা পরে চলবো, কিন্তু কিছুদিন পর জানি না কেন নিজের অজান্তেই বোরখা পরে চলতে থাকি। এভাবে দেখতে দেখতে আরো 2 মাস চলে যায়। এর ভেতরে জানি না ওর কি হলো। ইদানিং কাব্য যেদিন ওদের বাড়িতে কেউ থাকতো না সেদিনই কাব্য আমাকে ওর বাড়ি নিয়ে যেত আর আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আমি প্রথম ওকে মানা করলেও ও জেদের কাছে হার মেনে যায় এক সময়। আমি এটা ভেবে সব কিছু উজাড় করে দিয়েছি যে ও তো আমাকে ভালোবাসে আর আমাকেই তো বিয়ে করবে, তাহলে সমস্যা কি? কারণ আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু দিন দিন কাব্যের নেশা যেন বাড়তে থাকে। এখন ও শুধু ওর বাড়িতেই নয়, এমনকি আমার হোস্টেলেও আসতো, যা আমার অনেক বান্ধবী জানতো, কিন্তু কেউ কিছু বলতো না, কারণ ওরাও ওদের বিয়েদের নিয়ে এখানে আসতো। আর আজ কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার মেয়েলি কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি গোপনে একজন মহিলা ডক্টরের কাছে যাই আর জানতে পারি আমি নাকি মা হতে চলেছি। এ কথা শুনে হঠাৎ আমি খুব অবাক হয়ে গেলাম, তাই আমি খুব ভয় পেয়ে গেলাম আর কাব্যকে কল দিলাম। জান বলো। কাব্য, তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে? তুমি বলেছো আর আমি দেখা করব না, এটা কখনো হতে পারে? বলো কোথায় আসবো। আর এমনিতেও জানি না আজ কেন যেন খুব খুশি লাগছে। আচ্ছা, তুমি এই জায়গায় আসো, আমি এখানে অপেক্ষা করছি। ওকে জান, মাত্র আধা ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি। লাভ ইউ। লাভ ইউ টু। তারপর আমি কাব্যের জন্য অপেক্ষা করতে লাগলাম, যেখানে কাব্যকে আসতে বললাম। তখনই হঠাৎ করে বাড়ি থেকে আম্মু কল করলো। কি ব্যাপার? আম্মু এই সময় কল দেওয়ার কারণ কি? এই সময় তো কখনো কল দেয় না, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। মা, তুই আজকে একটু বাড়িতে আসতে পারবি? কেন আম্মু, কোনো সমস্যা? আর তোমার গলা এমন লাগছে কেন? আর বলিস না, তোর বাবা কয়েকদিন থেকে অসুস্থ, তাই তোদের 2 বোনকে দেখতে যাচ্ছে। কি? আব্বু অসুস্থ আর তুমি আমাকে এখন বলছো? আমি আজকে আসছি। তারপর কলটা কেটে দিলাম আর কাব্যকে কল দিলাম। হ্যালো নীলা, এই তো আমি বাড়ি থেকে বের হচ্ছি। সরি বাবু, তোমাকে আজকে ডেকেছি বলে, কিন্তু আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? বাড়ি থেকে আম্মু কল করে বলল আব্বু নাকি অসুস্থ, তাই। আচ্ছা ঠিক আছে, তা কবে আসবে? এই তো 1 সপ্তাহ পর, আর এসেই তোমাকে একটা সারপ্রাইজ দিব।
আচ্ছা, তাই আমি তাহলে ওয়েট করব। আর হ্যাঁ, সাবধানে যাবে, আর বাড়ি পৌঁছে আমাকে কল দিবে। বাই। তারপর কলটা কেটে পার্ক থেকে সোজা বাস কাউন্টারে চলে যাই, আর সেখান থেকে সোজা রংপুরের বাস ধরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দেয়। আমি তাকিয়ে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়েছে। আমি আব্বুকে দেখে সাথে সাথেই আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আব্বু তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? আরে পাগলি মেয়ে আমার, এভাবে কাঁদছিস কেন? আমি তো একদম ঠিক আছি। তাহলে আম্মু যে বলল? আমি মিথ্যে বলেছিলাম। সেই কবে ঢাকায় গেছিস? এর মধ্যে একবারও কি আমাদের দেখতে এসেছিলি? আমাদের বুঝি কষ্ট লাগে না? তাই বলে মিথ্যা বলবে? তোমাদের ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? আচ্ছা আচ্ছা, হয়েছে। তোর এই বুড়ো ছেলে মেয়ে দুটাকে পরে বকিস, আগে ভিতরে চল। তারপর ভেতরে যেতেই হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে পড়ে যাই আমি। ওগো, মেয়েটা এভাবে পড়ে গেল কেন? একটু পানি আনো না। এই নাও পানি। ওগো, আমার মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? তুমি একটু পাশের বাসায় রহিমা আপাকে ডেকে আনো। মিসেস রহিমা একজন গাইনি ডাক্তার। তারপর নীলার আব্বু ডাক্তার রহিমাকে ডেকে নিয়ে আসলেন। ডাক্তার রহিমা নীলাকে দেখিয়ে একটা ইঞ্জেকশন দেন। তারপরে নীলার মা রহিমা আপাকে জিজ্ঞাসা করলো, আপা, আমার মেয়েটা এভাবে জ্ঞান কেন হারিয়ে ফেললো? পরে বলছি, আগে মিষ্টি আনেন। আরে আপা, পরে মিষ্টি খাইয়েন, আগে বলেন মেয়েটার কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে তো। আরে ভাবি, এত চিন্তা কেন করছেন? চিন্তা ছেড়ে আগে মিষ্টি মুখ করেন। আপনার মেয়ে মা হতে চলেছে, তার মানে আপনারা নানা নানি হতে চলেছেন। কি? নীলা মা হতে চলেছে? কথাটা শুনে নীলার মা বাবা দুইজন চমকে ওঠে। তখন নীলার মা বলল, আমার মেয়ে মা হতে চলেছে মানে? ওর তো এখনো। তারপরে নীলার মা কিছু একটা বলতে যাবে, তার আগেই নীলার বাবা বলল, ভাবি চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, আর মিষ্টি আপনার বাড়িতে পৌঁছে দেব। ডাক্তার রহিমা চলে যেতেই নীলার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই নীলা দেখলো তার মা বাবা যেন নিয়ে কথা বলছে। নীলার জ্ঞান ফিরতে দেখে তার মা বাবা তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তাই নীলা বলে উঠল, এ কি, তোমরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? কেন তাকিয়ে আছিস? বুঝতে পারছিস না? তোর পেটে কার বাচ্চা? কোথায় কার কাছ থেকে পেট বাঁধালি পোড়ামুখী? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। আসলে আম্মু হয়েছে কি, তারপর ভয়ে ভয়ে সব বলে দিই। কাব্যর সাথে যা যা হয়েছিল, ওর সাথে পরিচয় থেকে শুরু করে এ পর্যন্ত যা যা হয়েছে সব আম্মুকে বলে দিলাম। তারপর আম্মু বলল, ছি, তুই আমার মেয়ে হয়ে এটা করতে পারলি? দে ছেলেটার নাম্বার দে। তারপর আম্মুকে কাব্যর নাম্বার দিই। আম্মু নাম্বারটা নিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর আম্মু কাঁদতে কাঁদতে এসে বলল, এই নে, তোর নাগরের সাথে যত পারিস কথা বল, ঢলাঢলি কর। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। আম্মু যাওয়ার পর আমি মোবাইল কানের কাছে নিতেই ওপাশ থেকে কাব্য যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ ও আমাকে যা বলল তা কোনোদিন আমি মুখেও নিতে পারবো না। তারপরও ফোনটা রেখে কাঁদছি আর ভাবছি, শেষ পর্যন্ত তাহলে আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম। যাকে ভালোবাসে আমি আমার সব কিছু উজাড় করে দিলাম, সে আজ আমার সাথে। আমি আর ভাবতেও পারছি না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কি অপরাধ ছিল আমার তোমার এই মিষ্টি চেহারার প্রেমে পড়ার? যাকে মন থেকে ভালোবাসলাম সেই তুমি আমার মনটা ভালো না বেশে আমার দেহটাকে ভালোবাসলে। এই ছিল তোমার মনে? তোমার যদি মেয়ের শরীর লাগতো তাহলে কেন তুমি কোনো পতিতালয় খুঁজে নিলে না? কেন আমার জীবনটা নষ্ট করলে? এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখি এখন রাত 10টা বাজে। আমি এখন শেষবারের মতো আমার মা বাবার আর এই স্বার্থের দুনিয়াটাকে প্রাণ ভরে দেখে নিব। তারপর এই কষ্টের হাত থেকে মুক্তি নিব। তুই আমাকে মাফ করিস বাবু। পেটে হাত দিয়ে বললাম, আমি তোকে পৃথিবীর মুখ দেখতে দিচ্ছি না বলে আমাকে ভুল বুঝিস না। কি করব বল? নিজের অপরাধ ঢাকতে গিয়ে আমি যে তোকে মেরেও ফেলতে পারবো না, আবার তোকেই স্বার্থপর পৃথিবীতে আনতেও পারবো না। আনলে যখন তুই তোর বাবার কথা জিজ্ঞেস করবি তখন যে আমি তোকে জবাবও দিতে পারবো না। তোকে যে বলতেও পারবো না তুই আমার ভালোবাসার মানুষের অবৈধ সন্তান। তুই তো জানিস না এই নিষ্ঠুর পৃথিবী কতটা খারাপ। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি এই অন্ধকার কবরে একা যেতে দিব না। তোর সাথে আমিও থাকবো, আর ওপারে তোর বাবার জন্য অপেক্ষা করব। হে খোদা, জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তবুও আমাকে সেই পাপ করতে হবে।
যদি সে তার ভুল বুঝতে পারে তবে পরকালে তাকে আমাদের সাথে মিলিয়ে দিও। তুমি ওকে কোনো কষ্ট দিও না আল্লাহ। আমার মৃত্যুর সাথে যেন ও সব কষ্ট আমার সাথে কবরে দাফন হয়ে যায়। এদিকে মীরা ডায়েরিটা জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বোন, তোর মৃত্যুর জন্য যে যাই তাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকেও দ্বিগুণ কষ্ট আমি ওকে দিব। ওর জীবনটা আমি ছাড়খাড় করে দিব। এইভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। এই 1 মাসে মীরা আমাকে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই নির্যাতন করেছে। রাত জাগতে জাগতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর আগের থেকে অনেকটা চিকন হয়ে গেছে। আর মাঝে মাঝে তো এতটাই অত্যাচার করেছে যে মনে হয়েছিল রাতে ঘুমের মধ্যে ওকে মেরে ফেলি। অবশ্য অনেক রাতে মারতেও গিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে তা করতে বাধা দিত। মনে হতো কেউ একজন আমার কানে কানে বলছে, দেখ কাব্য, মীরা যা করছে তার তোকে ভুল বুঝে করছে, তুই ওর ভুলটা ভেঙে দে। কিন্তু কি ভুল তা আজও বুঝতে পারি নাই। তারপর একদিন দুপুরে আমি ঘুমিয়ে আছি, তখন স্বপ্নে দেখি যে একটা মেয়ে কাঁদতেছে। মেয়েটাকে পিছন থেকে দেখে মনে হচ্ছে সে আমার কতদিনের চেনা। আমি যখন মেয়েটার কাছে গিয়ে যেই তার কাঁধে হাত রাখতে যাব, তখনই মোবাইলের শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ভাইয়া কল করেছে। কল রিসিভ করব কি না করব ভাবতে ভাবতেই হঠাৎ কি মনে করে যেন কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, বল, এতদিন পর কি মনে করে কল করলি? কাব্য, আমি জানি ভাই তুই আমার উপর রাগ করে আসিস, কারণ আমি তোর সাথে যা করেছি তা একদম ঠিক করিনি। তুই কি এটা বলতে কল করেছিস? না, তুই প্লিজ আজকে আমার সাথে একটা জায়গা দেখা কর, প্লিজ, মানা করিস না। তোকে আমার অনেক কিছু বলার আছে। ঠিক আছে, বল কখন দেখা করব? যদি পারিস এখনই আয়, আমি এখানে বসেই আছি। ঠিক আছে, আসছি ভাইয়া। তারপর কল কেটে দিয়ে রেডি হয়ে ভাইয়ার দেওয়ার ঠিকানায় চলে যাই। ওখানে গিয়ে দেখি ভাইয়া একটা মেয়ের সাথে বসে আছে। আমিও ওদের কাছে যেতেই ভাইয়া আমাকে দেখে বলতে লাগলো, এ কি ভাই, তোর এই অবস্থা কেন? আমার কথা বাদ দে, কেন ডেকেছিস সেটা বল। তবে ভাইয়া একটা কথা বলতো, তুই আমার নামে মিথ্যা বলেছিলি কেন? আর আমাকে কেন ডেকেছিস তোর আর মীরার ডিভোর্সের কাগজ দিতে নাকি? আরে আমি মীরাকে কেন ডিভোর্স দিতে যাব? ওর সাথে আমার বিয়ে হলে তোকে ডিভোর্স দেবো। মানে কি বলছিস ভাইয়া তুই? আমার ঠিক কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কাব্য, মীরার সাথে আমার কোনো বিয়ে টিয়ে হয় নাই। আমাদের বিয়েটা একটা নাটক ছিল, আর মীরা তোকে কাছে পাওয়ার জন্য এটা করেছে। আমি ভাইয়ার কথা ঠিক কিছুই বুঝতেছি না। কাব্য, তুই হয়তো আমার কথা বুঝতেছিস না, তোকে সবটা বুঝে বলছি। শোন, আগে এটা বলতো, তুই মীরাকে কি আগে থেকে চিনতি? কই না তো। ও আচ্ছা, শোন, এ হলো রিমা, যার কথা তোকে বলেছিলাম। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। একদিন আমাদের পার্কে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন রিমা আসে না, বরং মীরা আসে আর বলে যে ও রিমাকে অপহরণ করেছে, আর ওর কথা মতো কাজ না করলে ও রিমাকে মেরে ফেলবে। বিশ্বাস কর ভাই, আমি শুধু রিমাকে বাঁচানোর জন্য মীরা আমাকে যা যা বলেছে আমি তাই তাই করেছি, এবং ওর কথা মতো মীরাকে বিয়ে থেকে শুরু করে তোকে ওর জালে ফাঁসাতে আমি ওকে সব রকম সাহায্য করেছি। ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। এখন তুই যেভাবে পারিস তুই ওর জাল থেকে বের হওয়ার চেষ্টা কর। আর একটা কথা, আমার সাথে যখনই মীরা তোর সম্পর্কের কথা বলতো, তখনই তোর নাম শুনলেই ওর চোখ দেখে মনে হতো ওর চোখ দিয়ে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসছি। তা তোরা বিয়ে করছিস কবে? আমাদের তো আজ 10 দিন হলো বিয়ে হয়ে গেছে। ওহ, বিয়ে করে ফেলেছিস? আমাকে তোরা একটাবার মুখের কথাও বললি না। সবই কপাল। তা আম্মু আব্বু কেমন আছে? আছে একরকম, তোর জন্য চাষি সব সময় কাঁদে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে তারপর আমি ওখান থেকে চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি মেয়েরা কেন এরকম করলো। আর আমি তো আগে ওকে ভালো করে চিনতামও না, তাহলে কিসের প্রতিশোধ আমার থেকে নিতে চাইও, যার কারণে শুধু আমার নয় নিজের চরিত্রেও দাগ লাগাতে পিছু পা হলো না। আমাকে তা জানতেই হবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে এসে দেখি যে দরজা খোলা। ভাবলাম হয়তো মীরা হাসপাতালের থেকে চলে এসছে। তখন হঠাৎ বাড়ির ভিতর থেকে কারো হাসির শব্দ আসছে। আমি দরজা খুলে ভিতরে যেতেই দেখি একটা খুব অপরূপ সুন্দরী মেয়ে মীরার সাথে বসে কথা বলছে। মেয়েটাকে দেখে মনে হয় কোনো স্বর্গ থেকে উঠে আসা রাজকুমারী। তখন মীরা আমাকে আসতে দেখে বলে উঠল, এই, তুই মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, বাহিরে যাবে অন্তত একটা ফোন করে তো বল যে আমি বাহিরে যাচ্ছি। আর আমি কতবার কল দিলাম, কলটাও রিসিভ করলি না। কতটা টেনশন হচ্ছিল আমার, তুমি জানো? আসলে আমি কি ব্যাপার, আজ এত ভালো করে কথা বলছে আর সাথে মেয়েটাকে? এই মানুষটা আবার
কোন ভাবনার জগতে হারিয়ে গেল। আচ্ছা, তোমার যদি মন না চায় তাহলে বলার প্রয়োজন নাই। আসলে তেমন কিছু না, তোমরা গল্প করো, আমি খাবার। এই একদম না, আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। এ হলো আমার কাছের বান্ধবী মনি, একটা জরুরি কাজে এখানে আসছে, তো সেই কাজের জন্য ওকে এখানে 3 মাস মতো থাকতে হবে। তাই আমি বলছিলাম কি, তুমি যদি কিছু মনে না করো তাহলে ও আমাদের সাথে এই কয়েকদিন থাকবে। আর আমাদের তো অনেকগুলো রুম খালিই পড়ে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওনার যতদিন ইচ্ছা এখানে থাকতে পারে। ভাই, আপনারা ভাবছেন মেয়েটা সুন্দরী দেখে থাকতে বলছি, তা নয়। মেয়েটা আসার কারণে বদমাইশ মাইয়াটা একটু ভালো করে কথা বলছে দেখে বললাম। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। এদিকে মীরা, তোকে বলেছিলাম না, আমি বললে না করবি না। চল খাবার টেবিলে যা। চলো। তারপর আমিও ফ্রেশ হয়ে খেতে গেলাম, আর ওরা কথা বলছে। আরে এত কম খাচ্ছিস কেন? যা লাগবে নিয়ে খা। আর শোন, আমার বাড়িতে কোনো লজ্জা করবি না। তোর যা যা লাগে আমার জিনিস ব্যবহার করতে পারিস, কোনো সংকোচ করবি না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, আমি এখানে আসার পর তোর একটা জিনিসের উপর আমার চোখ গেছে, বলতে পারিস পছন্দও হয়ে গেছে। আমার কাজ হয়ে গেলে আমি কিন্তু তোর চোখে ধুলো দিয়ে তা নিয়ে যাব। ঠিক আছে, জানি ওর জানিস, চোখে ধুলো দেওয়া লাগবে না। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির ছাদে এসে রাতের আকাশ দেখছি। ঠিক তখনই, কি ব্যাপার জিজু, একা একা এই মেঘাচ্ছন্ন আকাশে কি দেখছেন? মানুষ তো পরিষ্কার আকাশে কোটি তারার মাঝে সুন্দর একটা চাঁদকে দেখে, তাহলে আপনি কি দেখছেন ওই আকাশে? মনি, সব মানুষ যে রাতের আকাশে তারা ভরা আকাশের সৌন্দর্য দেখতে ছাদে আসে এমনটা নয়। আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা এই মেঘে ঢাকা আকাশটাকেই বেশি ভালোবাসে। কি জানি, আমার তো এটা জানা ছিল না। যাই হোক, একটা কথা বলছি শোনেন। ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, প্রথমে মনে হলো তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, কিন্তু কিছুদিন পর হঠাৎ আপনার জীবনে এমন কেউ এলো, তখন আপনার মনে হলো আপনি যাকে ভালোবাসেন তার ভিতর নতুন অতিথিও তুলনায় সৌন্দর্য বা অন্য কিছু কম আছে, তখন আপনি কি করবেন? যদি মন থেকে কাউকে ভালোবাসা যায় তাহলে আর ভিতরে কোনো কমতি আপনার কাছে কিছুই মনে হবে না। আর যদি তার সৌন্দর্য দেখে আপনি ভালোবাসেন তাহলে তা আপনার কাছে ভালোবাসা নয়। আর ভালোবাসা তো সেটাই যেখানে সৌন্দর্য উঁচু নিচু নেই, যেখানে আছে শুধু মনের মিলন। আর এখন যদি আপনি আমার কথা বলেন তাহলে আমি বলবো আমি আমার জীবনে একজনকেই ভালোবাসি, আর সে আমার কাছে সবার থেকে আলাদা, যার দুনিয়া জুড়ে আমি ছিলাম আর আমার দুনিয়া ছিল সে। তারপর ছাদ থেকে নিচে নেমে আসি। এভাবে দেখতে দেখতে প্রায় আরও 2 মাস কেটে যায়। মনি মেয়েটার সাথে আমার ভালোই বন্ধুত্ব হয়েছে, আর মীরাও এখন আমার সাথে খারাপ ব্যবহার করে না। তবে ইদানিং দেখছি মনি মেয়েটা আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে, কথায় কথায় গায়ে ঢলে পড়ে, আবার মীরার অনুপস্থিতিতে হঠাৎ করে জড়িয়ে ধরে চুমু দিয়ে পালিয়ে যায়। তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মীরা মুস্কি হাসতে হাসতে বাথরুম থেকে বের হচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, পাগল হলেন নাকি? আজকে আপনাকে এত হাসি খুশি লাগছে যে? হঠাৎ তখনই মীরা আমার দিকে তাকিয়ে আমার কথার কোনো জবাব না দিয়ে মুখ কালো করে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। যাক, আমিও বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে বাইরে যেতেই শুনতে পাই মীরা মনিকে বলছে, দোস্ত, আমি আজকে আমার বাবার বাড়িতে যাব, কালকে আসবো। তুই একটু তোর দুলাভাইকে দেখে রাখিস, কেমন? তুই না বললেও দেখে রাখতাম, আর এখন যেহেতু তুই বললি তখন তোর বরকে আমি আরো স্পেশাল ভাবেই রাখবো। আচ্ছা মীরা, তুই না বলেছিলি তোর মা বাবা তোকে বাড়িতে যেতে মানা করেছে? হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন যেতে বলেছে। আর কালকে আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা, তোরা থাক। তারপর কথাগুলো বলে মীরা চলে যায়। আর আমি খাবার টেবিলে যেতেই মনিও খাবার খেতে এলো। তারপর দুজন খাবার খেয়ে দিনটা গল্প করে কাটিয়ে দিলাম। তারপর আমি রাতে খাবার খেয়ে রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। তখন মনি এলো। এই নাও দুলা ভাই, ফলের জুসটা খেয়ে নাও। আমি জুস খাই না। থাক, খেতে হবে না। আমি কত কষ্ট করে জুসটা তোমার জন্য বানিয়ে আনলাম, যখন জুসটা খাবে না তাহলে কি আর করা, এটা ফেলে দিই। থাক, ফেলে দিতে হবে না, আমাকে গ্লাসটা দেও বলে মনির দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল ওর দিকে। মনিকে আজ লাল শাড়িতে যা লাগছে না, অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমার তাকানো দেখে মনি লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছো? কালকের পর থেকে তো আমাকে আরো কাছ থেকে দেখতে পারবে।
মানে? কিছু না, জুসটা খাও। তখন আমি কিছু না বলে জুসের গ্লাসটা হাতে নিয়ে একটু একটু জুসের গ্লাসে চুমুক দিচ্ছি, আর মনি আমার পাশে বসে আমার সাথে গল্প করছে। জুসের গ্লাস শেষ হওয়ার পর হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে উঠল, সেই সাথে ভিতরের পশুটাও জেগে উঠেছে। চারপাশটা কেমন যেন ঘোলাটে দেখছি। হঠাৎ কেন জানি মনে হলো আমার পাশে নীলা লাল শাড়ি পরে আমাকে ওর কাছে রাখছে। আমি ওকে জড়িয়ে ধরে বিছানায় চাদরের আড়াল হয়ে গেলাম। পরের দিন কারো চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি দরজার দিকে তাকাতেই দেখি যে মীরা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আমি মনিকে বুকের উপর থেকে সরিয়ে কাপড় ঠিক করে রুমের বাইরে আসতেই কে যেন মাথায় একটা খুব জোরে বাড়ি দিল, আর আমি সাথে সাথেই মাটিতে পড়ে যাই। চোখের সামনে ঝাপসা ঝাপসা কি যেন দেখতে পাচ্ছি। আব্বুর মতো কেউ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু একটা বলছে।